জেলায় জেলায় বন্যা পরিস্থিতির জন্য ডিভিসিকে দায়ী করে ফের একবার তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী। পাল্টা চিঠিতে কড়া জবাব দিয়েছেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি.আর. পাটিল। হুগলির খানাকুল, তারকেশ্বর, হাওড়ার উদয়নারায়ণপুর, পশ্চিম মেদিনীপুরের পাঁশকুড়া, ঘাটালের বিস্তীর্ণ এলাকা এখনো জলের তলায়। শুক্রবার ঘাটাল থেকে সামনে এসেছে এই মর্মান্তিক ছবি, যেখানে দেখা গেছে প্রায় গলা জলে দাঁড়িয়ে ত্রাণের জন্য হাহাকার করেছেন গ্রামবাসীরা। প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, একতরফাভাবে এটা চলছে, যার জন্য আমার রাজ্যের মানুষকে কষ্ট পেতে হচ্ছে। ডিভিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করা ছাড়া আমার কাছে আর কোনো উপায় থাকবে না। বছরের পর বছর ধরে আমাদের জনগণের সঙ্গে এভাবে অন্যায় হতে দিতে পারি না। 4 পাতার চিঠিতে ছত্রে ছত্রে ডিভিসিকে কাঠগড়ায় তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে তিনি লিখেছেন, নজিরবিহীন, অপরিকল্পিত এবং একতরফাভাবে প্রচুর পরিমাণ জল ছাড়া হয়েছে। ডিভিসি পরিচালিত মাইথন এবং পাঞ্চেত জলাধার থেকে 5 লক্ষ কিউসেকের বেশি জল ছাড়ার কারণে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এর ফলে বিপর্যস্ত পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম এবং বাঁকুড়ার মানুষ। এত জল ডিভিসি আগে কখনো ছাড়েনি। আমি নিজে ডিভিসির চেয়ারম্যানের সঙ্গে ফোনে কথা বলেছিলাম। তারপরেও 17 তারিখ থেকে জল ছাড়ার পরিমাণ বাড়ানো হয়। নিম্ন দামোদর এবং সংলগ্ন এলাকা বন্যায় ভেসে গিয়েছে। 2009 সালের পর এরকম বন্যা আর কখনো হয়নি। আমি বলতে বাধ্য হচ্ছি, এটা ম্যানমেড বন্যা। মুখ্যমন্ত্রী আরও বলেন, দামোদরের তীরে বন্যা ঠেকানো ডিভিসির প্রধান কাজ। তা না করে তারা বিদ্যুৎ উৎপাদনের দিকে ঝুঁকেছে। এতে বাংলার ক্ষতি হচ্ছে। ডিভিসি আরও পরিকল্পিতভাবে বাঁধ এবং জলাধারগুলি নিয়ন্ত্রণ করলে এই বন্যা আটকানো যেত, ক্ষয়ক্ষতিও কমানো যেত। দ্রুত সংশ্লিষ্ট মন্ত্রকে এ বিষয়ে পদক্ষেপের নির্দেশ দিন। বিষয়টিকে অগ্রাধিকার দিন। বন্যা মোকাবিলায় মানুষের স্বার্থে বাংলার জন্য কেন্দ্রীয় সরকার পর্যাপ্ত অর্থ বরাদ্দ করুক। পাল্টা এই চিঠির কথা উল্লেখ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি চিঠি দিয়েছেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি.আর. পাটিল, যেখানে তিনি লিখেছেন, সব সময়ের মতো এবারও ঐক্যমত্যের ভিত্তিতে প্রতিটি স্তরে পশ্চিমবঙ্গের প্রতিনিধির সঙ্গে আলোচনা করেই জল ছেড়েছে ডিভিআরআরসি। দক্ষিণবঙ্গে বন্যা পরিস্থিতি এড়াতে ডিভিআরআরসি জল ছাড়ার পরিমাণ কমানোর যথাসাধ্য চেষ্টা করেছে। যে পরিমাণে জল ছাড়া হয়েছে তা অত্যন্ত প্রয়োজনীয় ছিল। তা না ছাড়া হলে রাজ্যের আরও বড় বিপর্যয় হতো। চিঠিতে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী আরও লিখেছেন, ডিভিসির তথ্য প্রদানের প্রক্রিয়া অত্যন্ত স্বচ্ছ, যেখানে প্রক্রিয়ার সঙ্গে যুক্ত প্রত্যেককে রিয়েল টাইমে জল ছাড়ার তথ্য দেওয়া হয়, যাতে তারা সেই মতো ব্যবস্থা নেওয়ার সময় পায়। কৃষ্ণেন্দু অধিকারী, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ। রাহুলদা, সরকার এবং কেন্দ্রের তরফে যে দুটো চিঠি, সেই দুটো চিঠির মূল বক্তব্যগুলো আমাদের কাছে রয়েছে। আমি 2-3টে লাইন শুধু বলি। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে একতরফাভাবে এটা চলছে, নজিরবিহীন, অপরিকল্পিত, একতরফাভাবে প্রচুর পরিমাণ জল ছাড়া হয়েছে। আমি নিজে ডিভিসির চেয়ারম্যানের সঙ্গে ফোনে কথা বলেছিলাম, 17 তারিখ থেকে জল ছাড়ার পরিমাণ তারপরেও বাড়ানো হয়। আর এরপর কেন্দ্রের তরফ থেকে স্পষ্ট বলা হচ্ছে যে সব সময়ের মতো এবারও ঐকমত্যের ভিত্তিতে প্রতিটি স্তরে পশ্চিমবঙ্গের প্রতিনিধির সঙ্গে আলোচনা করেই জল ছাড়া হয়েছে। না, আমরা বলি সেটা কার সাথে আলোচনা হয়েছে, কিভাবে হয়েছে, পুরোটা প্রকাশ্যে আনা উচিত। দ্বিতীয়ত দেখো, পশ্চিমবঙ্গের প্রতিনিধি রয়েছে সেই কমিটিতে। প্রতিবার জল ছাড়ার জন্য যে মিনিমাম পরিকল্পনা নেওয়া হয় এবং বলার আগে যে প্রিকশনটা নেওয়া হয়, সেই সময়টাও দেওয়া হয়নি। এবং আজকে তুমি দেখো যে আশ্রয়হীন মানুষগুলো, প্রান্তিক মানুষগুলো যেভাবে যে দুর্দশার মধ্যে পড়েছে, তার জবাবটা দেবে কে? আজকে দাঁড়িয়ে প্রতিবার আজকে 34টা বছর ধরে বাঁধ বা মেরামতির অবস্থা অত্যন্ত সঙ্গীন করে রেখেছে এই বিগত সরকার। আজ তুমি দেখো, যেখানে দেখবে বাঁধের বলো, সেচ প্রকল্প বলো, প্রত্যেক জায়গায় জলাজীর্ণ অবস্থা। সেটা 11 বছর ধরে মোটামুটি একটা জায়গায় নিয়ে আসা হয়েছে। এবং সেখানে দাঁড়িয়ে আজকে যদি অপরিকল্পিত, না পরিকল্পনা করে, না জানিয়ে জল ছাড়া হয়, তাহলে মানুষগুলোর যে অবস্থা দাঁড়ায়, সেখানে দাঁড়িয়ে আবার উল্টে দেখো, সবচেয়ে দুর্ভাগ্যজনক, বিরোধী দলনেতা এটা রাজনীতি করছে এবং গিয়ে বলছে যে কেন করা হয়েছে, অমুক করা হবে, তমুক করা হবে। বিরোধী দলের দায়বদ্ধতা কি? এই জবাব আমি শঙ্কুদেবের কাছে নেব। তবে তার আগে আপনাদের দুটো বক্তব্য শোনাবো। মমতা বন্দ্যোপাধ্যায় গত পরশুদিন বলেছিলেন যে আমরা ডিভিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করব। তারপর গতকাল পাল্টা জবাব দিলেন শুভেন্দু অধিকারী। পরপর শুনুন। ডিভিসির সাথে অল সম্পর্ক আমি তো কাট আপ করবই, বিকজ ইট ইজ টু মাচ, ইট ইজ টু মাচ। পুরো জল ছাড়া বৃষ্টির জন্য এই বন্যা হয়নি। দিস ইজ নট ফর রেন। Yes, 4-5 days there was a rain, but we can tolerate that. More than 5 lakh cubic water, what has been released from DVC and other area. উনি কি জানেন যে পশ্চিম বাংলার পশ্চিমাঞ্চলের 7 থেকে 8টি জেলায় আলো জ্বলে, কারখানা চলে, ট্রেন যায়,
ডিবিসির বিদ্যুতে একটা পাওয়ার প্ল্যান্ট করতে পারেননি, 1 ইউনিট বিদ্যুৎ নতুন করে জেনারেশন করতে পারেননি, ডিবিসির উপর নির্ভর করেন, আবার ডিবিসিকে সঙ্গে সম্পর্ক কাট আপ করবেন বলেছেন। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, আপনি যদি মুখ্যমন্ত্রী হয়ে বলে থাকেন আজকে বিকেলের মধ্যে ডিবিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন, রাজ্যের 8টা জেলা অন্ধকারে ডুববে। ডিবিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করা মানে তাদের কাছ থেকে বিদ্যুৎ কেনার দরকার পড়ছে না, 8টা জেলা অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে। কিন্তু শঙ্কুদেব, শাসক দল তো বারবার এটাই বলে আসছে যে বিগত বছরগুলিতে বছরের পর বছর ধরে ঘাটাল মাস্টার প্ল্যানের টাকা কেন্দ্র কেন দিচ্ছে না, বাধ্য হয়ে সরকার এখন নিজে করবে বলছে। আচ্ছা শুনুন, প্রথম কথা হচ্ছে এটা হচ্ছে মমতা মেড বন্যা। মমতা বন্দ্যোপাধ্যায় বন্যাটা হঠাৎ করে লঞ্চ করেছেন কেন? প্রথম কারণ হচ্ছে যে অভয়ার জাস্টিস নিয়ে দাবি উঠেছে সেখান থেকে নজর ঘোরাতেই ওনার হঠাৎই বন্যা অ্যাপ্রোচ খেলা এবং তার লড়াই, আর্টিফিশিয়াল লড়াইটা লঞ্চ করা বলে আমি স্পেসিফিক্যালি অভিযোগ করছি, নাম্বার 1। নাম্বার 2, কেন্দ্র সরকার না জানিয়ে কখনো জল ছাড়ে না। যে স্পেসিফিক কমিউনিকেশান হয় সেটা নিয়ে তিনি আদালতে চলে যান, তাহলে সেখানে আরও স্পষ্ট হবে, সেখানে ডিবিসি তার ডকুমেন্টেশন কমিউনিকেট করবেন। কিন্তু তার জন্য এটা আলাদা দেশের মতো তিনি রাস্তা বন্ধ করে দিতে পারেন না, যেমন করেছেন, যার জন্য ওষুধের দাম, জিনিসপত্রের দাম বেড়ে যাবে। এটা মানে পাগলের মতো একটা সিদ্ধান্ত হয়েছে। 2, 3 নম্বর সবথেকে বিপজ্জনক ব্যাপার আমি এখানে নির্দিষ্ট করে অভিযোগ করছি, ডিবিসিকে উনি ডিস্টার্ব করতে চাইছেন, কারণ কলকাতার মানুষ ইতিমধ্যেই 9 টাকা করে বিদ্যুৎ কিনছে, 9 টাকা 10 টাকা, উনি কোটি কোটি টাকা বিদ্যুৎ বেচে তুলছেন। ডিবিসি কম দামে বিদ্যুৎ দিচ্ছে, এটা গায়ে লেগেছে, যাতে সেটা বন্ধ করে দিয়ে বাকিটা অপারেট করা যায়। এবং লাস্ট পয়েন্ট, সব থেকে গুরুত্বপূর্ণ, ওনার ওই চিঠিতে যেটা আপনি উল্লেখ করেননি, সেটা হচ্ছে এই যে বিশাল বন্যা হয়েছে, কেন্দ্র সরকারকে দোষারোপ করে ওনার সেটেলমেন্টের একটাই আবেদন, সেটা হচ্ছে এবার টাকা দিন, এতটা বন্যা হয়ে গেছে, টাকা না এলে কোথা থেকে চলবে? সেই টাকা বন্যার জন্য আসবে, কিন্তু তাতে লোকের বন্যা উন্নয়নের খরচা হবে না, তাতে ওনার পার্টিতে কেউ যদি বক্টের মতো মরে যায় সেখানে টাকা দেবেন। আমি লাস্ট লাইন, আপনার প্রশ্নের উত্তর সিঙ্গেল লাইনার। ঘাটালের নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় এবং দেব দুজনে ঘোষণা করেছিলেন যে ঘাটাল মাস্টার প্ল্যান রাজ্য সরকার করবে। তাহলে রাজ্য সরকার যদি এই কাজ করে, তাহলে কি করে আজকে মানুষকে না ওটা কেন্দ্র অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কেন্দ্র টাকা না দিয়ে রাজ্য সরকার নিজের দায়িত্ব নেবে, এটাও ঘটনা। কেন্দ্র টাকা দেবে না, কেন্দ্রই করে দেবে, চুরি করতে মাস্টার প্ল্যান নিয়ে বারবার বলা হয় যে বারবার চাওয়া হয়েছে, বারবার আমি আমাদের ডাকা হয় কেন? যদি বলতে না দেওয়া হবে আমাদের ডাকা হয় কেন? আমাদেরকে ডাকা হচ্ছে কেন তাহলে? চয়নদা বলুন, চয়নদা আমাদেরকে ডাকা হয়, থামাচ্ছি, দুজনকে থামাচ্ছি। চয়নদা আমাদেরকে ডাকা হয় কেন? চয়নদা বলতে দিন প্লিজ। চয়নদা, প্রথম কথা হচ্ছে যে ওই ডিভিসি শুরু হওয়ার সময় থেকে দুটি রাজ্যের প্রতিনিধি এবং কেন্দ্রীয় সরকার প্রতিনিধি থাকে, ঝাড়খণ্ড, পশ্চিমবাংলা এবং কেন্দ্রীয় সরকার প্রতিনিধি, তাদের সঙ্গে পুরো সেম কনসেপ্ট নিয়ে এই কাজটা করা হয় এবং এক্ষেত্রেও সে কথাটা বলা হয়েছে, সেরকম বলা হয়েছে। দ্বিতীয় যে জায়গাটা সেটা হচ্ছে যে 2021 সালে এরকম একটা চিঠি কেন্দ্রীয় সরকার দেওয়া হয়েছিল। 3 বছর কি হয়েছে এটা আমরা প্রশ্ন তুলব। আর রাহুল বলছিলেন ওই 34 বছর, এই যে বালি চুরি ইত্যাদি প্রভৃতি এগুলো নদী থেকে হয়ে নাব্যতা কমে গেছে, এই ঘটনাগুলো ঘটেইছে। আরে বালি চুরিটাও তো তৃণমূল করছে, তৃণমূল বালি চুরি মানতে হবে, বালি চুরি এই ঘটনা ঘটবে। আজকে তিলোত্তমা প্লিজ 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 আমি চয়নদা একটা কথা আপনাকে বলি, চয়নদা আপনাকে কিন্তু বলতে দেওয়া হয়, আপনি গেস্ট হিসেবে আপনাকে নিশ্চয়ই আমরা বলতে দিই। আমি ডক্টর মন্ডল আপনার কাছে জানতে চাইবো যে আপনারা যারা আন্দোলন করছিলেন চিকিৎসক ধর্ষণ খুনের মামলায় 40-42 দিন ধরে আন্দোলন করার পর এই বিপর্যয়ের মধ্যেও দুর্গতদের পাশে আপনারা দাঁড়াচ্ছেন। দেখুন, আমরা তো ডাক্তার এবং আমরা মানবিকতাটাকে ভুলে যেতে পারি না। আমরা আমাদের 42 দিন আমরা আন্দোলন করেছি এবং 10 দিন যে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান করেছি, 10-11 দিন, তাতে সমস্ত সাধারণ মানুষের অসংখ্য ভালোবাসা আমরা পেয়েছি, তাদের সমর্থন পেয়েছি। তারা আমাদেরকে ত্রিপল দিয়ে সাহায্য করেছেন, খাবার দিয়ে সাহায্য করেছেন এবং বিভিন্ন ধরনের অন্যান্য সামগ্রী দিয়ে সাহায্য করেছেন, যেগুলো কিছুটা বেঁচে গেছে। আমরা যে আমাদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের তরফ থেকে একটা বিভিন্ন জায়গাতে এই
বন্যা বিধ্বস্ত বিভিন্ন জেলাতে ক্যাম্প করা, মেডিকেল ক্যাম্প করার কথা ঘোষণা করা হয়েছে এবং ওই বেঁচে যাওয়া ত্রাণ সামগ্রীগুলোকে ত্রাণ হিসেবে ব্যবহার করার ত্রাণ হিসেবে আজকে নিয়ে যাওয়া হবে। আজকে আরজিকর মেডিকেল কলেজ এবং মেদিনীপুর মেডিকেল কলেজের মিলিতভাবে কেশপুরে ক্যাম্প করা হচ্ছে এবং ভবিষ্যৎ আরও অন্যান্য মেডিকেল কলেজগুলো পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে যেখানে যেখানে বন্যা কবলিত সেই সমস্ত জায়গাতে ক্যাম্প করবে। আর আমরা চাই এই ধরনের বন্যা ভবিষ্যতে না হোক, এই ধরনের মানুষের দুর্ভোগ যাতে না হয়, সেই যে দুই সরকারের কাছেই আমাদের অনুরোধ থাকবে। একেবারেই এখন কেন্দ্র সরকার কবে ঘাটাল মাস্টার প্ল্যানের টাকা দেয় বা রাজ্য সরকার নিজের মতো করে এই প্রজেক্ট কবে থেকে শুরু করে সেই বিষয়টা যেমন সামনে চলে আসছে, কিন্তু সমস্যায় পড়ছেন হাজারো লক্ষ সাধারণ মানুষ। বছর বছর একই ছবি এই পশ্চিম মেদিনীপুর যে বিভিন্ন জেলায়। এখন এদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। একটা ছোট্ট বিরতির সময় হয়ে গেছে, কিন্তু বিরতির পর যে বিষয় নিয়ে আমরা আলোচনা করবো, আপনারা জানেন যে বারাসত পুরসভার 2 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরকে অপহরণের এক ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে গ্রেপ্তার করেছে সিআইডি। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই কাউন্সিলর এই ধরনের অপরাধ এর আগে আরও 2বার করেছিলেন, এবার আরও একবার করলেন। মোট 3বার একই ব্যবসায়ীকে কেন বারবার অপহরণের পরিকল্পনা? 2.25 কোটি টাকা মুক্তিপণ দাবি, ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে গ্রেপ্তার বারাসত পুরসভার তৃণমূল কাউন্সিলর। সিআইডির দাবি, তৃণমূল পার্টি অফিসে বসেই অপহরণের ছক কষা হয়েছিল। ঘটনার খবর জানার পর তৃণমূল কাউন্সিলরকে বহিষ্কার করেছে দল। প্রথমে অপহরণ, তারপর 2.25 কোটি টাকা মুক্তিপণ দাবি, এমন চাঞ্চল্যকর অভিযোগে বা সিআইডির হাতে গ্রেফতার হলেন তৃণমূলের এক কাউন্সিলর। গোয়েন্দা সূত্রে দাবি, তৃণমূলের পার্টি অফিসে বসেই কষা হয়েছিল অপহরণের ছক। 1 সেপ্টেম্বর খড়দার অভিজাত আবাসনে বান্ধবীর ফ্ল্যাটের পার্কিং লট থেকে এক ব্যবসায়ীকে অপহরণ করা হয় বলে অভিযোগ। পরিবারের দাবি, তারপর 2.25 কোটি টাকা মুক্তিপণ চাওয়া হয়। অভিযোগ পেয়ে পরের দিনই বারাসাতে অভিজাত আবাসন থেকে উদ্ধার করা হয় ব্যবসায়ীকে। ধরা পড়ে 7 জন। তদন্তকারীদের দাবি, ধৃতদের জেরা করে জানা যায় অপহরণের মাস্টারমাইন্ড বারাসাত পুরসভার 2 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মিলন সর্দার। ধৃত তৃণমূল কাউন্সিলরকে আদালতে তোলা হলে 9 দিনের সিআইডি হেফাজতে নির্দেশ দেন বিচারক। ময়ূক ঠাকুর চক্রবর্তী ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। তবে এটাই তার প্রথম অপরাধ নয়, এর আগেও 2বার অপহরণ করেছিলেন তৃণমূল কাউন্সিলর মিলন সর্দার। আর আশ্চর্যজনকভাবে এই একই ব্যবসায়ীকে এর আগে 2বার অপহরণ করা হয়েছিল, 2022 সালে, 2023 সালে আর এবার 2024 সালে। রাহুল দা, একজন তৃণমূল কাউন্সিলরকে অপহরণের অভিযোগে সিআইডি গ্রেপ্তার করছে আর দল কিছু জানতে পারছে না? না না, এটা প্রশাসন আমি তো ধন্যবাদ জানাবো যে কোনো রং না দেখে, কোনো কিছু না দেখে তৃণমূল কাউন্সিলর যেই হোক, প্রশাসন সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে এবং দল হিসেবে প্রথমে তাকে এক্সপেল করা হয়েছে দল থেকে। দল হিসেবে তার ব্যবস্থা নিয়েছে। না, আপনি কি করে সঙ্গে সঙ্গে বলছেন? 22 সালে কি হয়েছিল, 23 সালে কি হয়েছিল? আমার বক্তব্য, একই ব্যবসায়ীকে যখন করা হয়েছে, ব্যবসায়ী তখন অভিযোগ 9.25 কোটি টাকা প্রথম 2বার আদায় করা হয়েছিল, এবারে 2.25 কোটি টাকা আদায় করা হয়েছে। জায়গায় দাঁড়িয়ে অসৎ লোক থাকে, সে তুমি যে কোনো জায়গায় বলো, যে কোনো মাধ্যম বলো, সেখানে দাঁড়িয়ে তার সাথে দলের কোনো সম্পর্ক নেই। কিন্তু আজকে দল কিন্তু সঙ্গে সঙ্গে তাকে এক্সপেল করে। দলের কোনো মনিটরিং সেল থাকবে না, দল তো এক্সপেল করে থাকে। এবং আজকে প্রশাসন প্রশাসন কোন রং দেখেনি, রাজনৈতিক নেতা দেখেনি, বিজেপি নয়। স্লোগান হচ্ছে নতুন একটা সূত্র যে দুর্নীতি যার যার, তৃণমূল সববার। এবার আমার বক্তব্য হচ্ছে যে সে 2বার করলো, তারপরে দল হচ্ছে তাকে আবার টিকিট দিয়ে দিল। আমি আপনাকে বলছি শুনুন কি কারণে দিয়েছে, এটা শুনে নিন, জেনে নিন। সে ব্যবসায়ী প্রকাশ্যে তৃণমূলের এক নেতাকে বলেছে যে যদি এরপর সিআইডি অ্যারেস্ট না করে তাহলে আমি কোর্টে গিয়ে এই ঘটনার সিবিআই তদন্ত চাইব। তখন জানে যে সিবিআই তদন্ত হলে ওই লাস্ট 9 কোটি টাকার ভাগ তৃণমূলের কোন এমপি আর কোন মন্ত্রীর কাছে গেছে, কাদের সাথে ছবি দেখা যাচ্ছে, তাদেরকে ধরে টানবে। সেই জন্য সিআইডি দিয়ে প্রোটেকশন সেটা হচ্ছে যে নির্দিষ্টভাবে স্পষ্টভাবে জেনে রাখা দরকার যে এইটা ওর প্রথম অপরাধ নয়। এই ব্যবসায়ী কাছ থেকে ও অপহরণ করেছিল এবং তার কাছ থেকে টাকা আদায় করেছিল। এই বিষয়গুলো 22-23 পুরো 3 নম্বর। তাহলে একে টিকিটটা দেওয়া হয়েছিল কি করতে? 1, 2 যেটা সেটা খুব স্পষ্টভাবে জানাচ্ছি যে হ্যাঁ, যে ওই সিবিআই তদন্ত যেভাবে আরজি করে এগোচ্ছে, সন্দীপ ঘোষ সঠিকভাবে সহযোগিতা করছে না। এক্ষেত্রে পুলিশ কর্মী পর্যন্ত এই গতকাল যে ইনভলভ সেটা প্রমাণিত হয়েছে, মিলন সর্দারের সঙ্গে পুলিশ কর্মীর মধ্যে ইনভলভ। সেক্ষেত্রে সন্দীপ ঘোষ যেমন বিভ্রান্ত করছে সিবিআইকে, আর প্রমাণ হচ্ছে অ্যারেস্ট হয়েছে পুলিশ কর্মী, অ্যারেস্ট হয়েছে
রাহুল দা যে পার্টি অফিসে বসে সাধারণ মানুষের পরিষেবা দেওয়ার কাজকর্ম করা হয় সেই পার্টি অফিসে বসে অপরাধের ছকপশা হচ্ছে। এইখানে তো প্রশ্ন তাহলে 22 সালে ব্যবস্থা নিয়েছে, 22 সালে কেন ব্যবস্থা নেওয়া হয়নি, 23 সালে কেন ব্যবস্থা নেওয়া হয়নি? পার্টি অফিসে বসে 22 23 দাঁড়িয়েছে, একই জায়গায় অবস্থা দিয়েছে বলে টিকিট পেয়েছে। এবারে 75 দেয়নি। আমেরিকান চলছে একটা টিকিট পায় না, তোমার দলের লোক বলেছে টিকিট দিয়েছে। বিজেপি আমেরিকান চলছে টিকিট দাও। শিক্ষা নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে আমরা দেখেছিলাম বিভিন্ন যুব নেতাদের এবং অন্যান্য যে সমস্ত বিধায়ক নেতারা গ্রেপ্তার হয়েছিলেন, তারপর তাদেরকে তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। তার মানে কেউ গ্রেপ্তার হলে তারপর দল ব্যবস্থা নেবে? গ্রেপ্তার হলো তাই অভিযোগ তো আসতে হবে। বিজেপির ব্রিজভূষণ সাক্ষী মালিকের সাথে আপনি অভিযোগের কথা বলছেন, পুলিশ প্রশাসনের কোনো ইন্টেলিজেন্স নেই। বিজেপি নয়, রাহুল দা, পুলিশ প্রশাসনের কোনো ইন্টেলিজেন্স নেই। কত বড় ঘটনা পড়ে। রাহুল দা, আমি আবার জিজ্ঞেস করছি, পুলিশ প্রশাসনের কোনো ইন্টেলিজেন্স নেই, তাদের কোনো নজরদারি নেই? প্রশাসন তো সঙ্গে সঙ্গে কোনো রংলাদের গ্রেপ্তার করছে, চাপা তো ব্যাপার নেই কিছু। আপনি 24 সালে ঘটনা পড়ে রয়েছেন, 22 সালে 23 সালে যখন অপরাধ হয়েছে পুলিশ জানতে পারলো না? অভিযোগ সেভাবে হয়নি। অভিযোগ যদি সেভাবে হয় এই মুহূর্তে রাহুল দা 9 কোটি 25 লক্ষ টাকা 2 দফায় নেওয়া হয়েছিল। একজন কাউন্সিলর টাকা পাচ্ছেন 50 লক্ষ টাকা দিয়ে একটা বাড়ি কিনে সেটাকে মেস হিসেবে ভাড়া দিচ্ছে। এতদিন ধরে ব্যবসাদার কি করছিল প্রকাশ হয়নি কেন, কোর্টে যায়নি কেন? আজকে ব্যবসাদার যে অপহরণ করা দুদুবার তিনি কি করছেন? আমার বক্তব্য হচ্ছে পেয়েছে কারণ যা কালেকশন হচ্ছিল তার 75% যেখানে পাঠানো সব দিয়েছে। এবারে 75 দেয়নি, তাই তুলে দিয়েছে। 75 দিয়ে দিলেই ছিল। আমাদের আলোচনা সময় শেষ। সিআইডি দুটো বিষয় ক্ষতি দেখছে। এক, এই ব্যবসায়ী যখন 22 সালে এবং 23 সালে অপহরণ হয়েছিলেন সেই সময় কেন পুলিশের কাছে অভিযোগ দায়ের করেননি সেই বিষয়টা যেমন জানার চেষ্টা করছে। একই সঙ্গে সিআইডি দাবি করছে যে এই কাউন্সিলরকে নাকি ত্রিপুরার আরেকজন ব্যবসায়ী এই অপহৃত ব্যবসায়ী সম্পর্কে টিপ দিত। সেই বিষয়টা সিআইডি তদন্ত করে দেখছে। তদন্তের গতি প্রকৃতি কোন দিকে এগোয় অবশ্যই আমাদের নজর থাকবে। আজকের আলোচনা এ পর্যন্ত। আপনাদের সবাইকে অনুষ্ঠানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ।